প্রিয় শিক্ষার্থীরা, আমরা টিস্যু শেষ করলাম একটু আগে। হ্যাঁ, তোমাদের একটা লেকচারে আমরা এই লেকচারের মধ্যে টিস্যু তন্ত্র আমরা কমপ্লিট করব, তাহলে অধ্যায়টাই কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, দেখো যে তোমাদের এই টিস্যু তন্ত্র, আমরা বলছি টিস্যু অধ্যায় সবই 3 প্রকার, তাহলে টিস্যু তন্ত্র কিন্তু তার বাইরে না, তাহলে সেটাও কয় প্রকার? 3 প্রকার। তাহলে তোমরা জানো টিস্যু তন্ত্র যে 3 প্রকার আছে, একটা এপিডার্মাল। হ্যাঁ, তাহলে একটা এপিডার্মাল যেটা, সেটাকে তুমি ত্বকীয় টিস্যু তন্ত্র বলতে পারো। হ্যাঁ, কারণ ডার্ম মানেই তো ত্বক। দেখো ত্বকের ডাক্তার যারা ডার্মাটোলজিস্ট, তাহলে ডার্ম মানে যেহেতু ত্বক, তাহলে ত্বকীয় টিস্যুতন্ত্র মানে হচ্ছে এপিডার্মাল। আরেকটা আছে কি তোমার গ্রাউন্ড টিস্যুতন্ত্র, আরেকটা আছে কি ভাস্কুলার টিস্যুতন্ত্র। হ্যাঁ, তাহলে ভাস্কুলার টিস্যুতন্ত্র, যেটা ভাস্কুলার তার কিন্তু আরেকটা নাম আছে, এরা পরিবহন টিস্যুতন্ত্র। তাহলে যাহাই ভাস্কুলার তাহাই পরিবহন, বা এটাকে ফ্যাসিকুলার টিস্যুতন্ত্র বলা হয়। তাহলে ভাস্কুলার বা পরিবহন, বা এটাকে ফ্যাসিকুলার টিস্যুতন্ত্র বলা হয়। গ্রাউন্ড টিস্যুতন্ত্রটা কি? আদি টিস্যুতন্ত্র। এপিডার্মাল মানে কি? ত্বকীয়। হ্যাঁ, তাহলে টিস্যু থেকে একটা যে তন্ত্র তৈরি হচ্ছে সেটাকে আমরা টিস্যুতন্ত্র বলি। এবং এই যে 3 প্রকার টিস্যুতন্ত্র আছে, এর মধ্যে এপিডার্মাল বা ত্বকীয় যেটা, তার কাজ কি? ত্বক সৃষ্টি করা, অর্থাৎ উদ্ভিদের যে দেহের বাইরের আবরণ, বাইরের যেটা, সেই বাইরের আবরণ বা ত্বক সৃষ্টি করাই কার কাজ? এই এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্রের কাজ। এবং আমরা মনে রাখবো এই এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্রে খেয়াল রাখবা যে একটা উদ্ভিদের তো 3টা অংশ। কি কি থাকে একটা উদ্ভিদের মধ্যে? মূল, কাণ্ড আর কি থাকে? পাতা থাকে। তাহলে একটা উদ্ভিদের মধ্যে যে মূল, কাণ্ড, পাতা আছে, এর মধ্যে এই পাতা আর কাণ্ড, তার যে বহিরাবরণ, সেটাকে আমরা বলি কি? এপিডার্মিস বলি। আর মূলের যে বহিরাবরণ, সেটাকে আমরা এপিডার্মিস না বলে এটাকে স্পেশাল, তাহলে এটাকে বলবো হচ্ছে এপিব্লেমা। তাহলে এপিব্লেমা, তাহলে কাণ্ড আর পাতা বাইরে থেকে দেখছো, এটাকে বলা হচ্ছে এপিডার্মিস। তাহলে কাণ্ড আর পাতার বহিরাবরণকে বলা হয় এপিডার্মিস, আর মূলের বহিরাবরণ এটা এপিডার্মিস না, এটা হচ্ছে এপিব্লেমা। তাহলে আমরা পড়ছি পাতা আর কাণ্ডের বহিরাবরণ এপিডার্মিস, মূলের বহিরাবরণ বললে এপিব্লেমা। ঠিক আছে, এখন তুমি আসো, এই যে এই ত্বকীয় টিস্যুতন্ত্র আমরা পড়ছি, প্রাথমিক ভাজক টিস্যু হতেই এপিডার্মাল টিস্যুতন্ত্রের উৎপত্তি হবে। এবং এই যে এপিডার্মিস বা ত্বক সম্পর্কে আমরা এখন জানবো, এটার মধ্যে ফার্স্টেই মনে রাখবা, নরমালি প্রতি কোষের আমরা মনে রাখবো যে কি থাকে সাধারণত? এক সারি এপিডার্মিস বা ত্বকের মধ্যে কি থাকবে? এক সারি প্যারেনকাইমা কোষ থাকবে। তাহলে এই যে এপিডার্মিস বা ত্বক পড়তেছি আমরা, সেখানে প্যারেনকাইমা থাকবে এবং সেটা হচ্ছে এক সারি। তাহলে এক সারি প্যারেনকাইমা দিয়ে গঠিত হয়। হ্যাঁ, প্যারেনকাইমা একটা আমরা পড়ছি সরল টিস্যু। হ্যাঁ, আমরা এটা পাবো, এবং এই প্যারেনকাইমা এক সারি হওয়ার কথা। হ্যাঁ, কিন্তু কারো কারো ক্ষেত্রে একাধিক সারিও থাকতে পারে, কারো ক্ষেত্রে কি 3 সারিও থাকতে পারে। যখন 3 সারি বলবে প্যারেনকাইমা, 3 সারি বললে কার মনে রাখবা? ক, র, বি। 1 2 3টা শব্দ, 3 সারি প্যারেনকাইমা। তাহলে মনে রাখবা ক, র, বি, 3 সারি, 3টা শব্দ, 3 সারি প্যারেনকাইমা কোষ থাকে। আর ওই দিকে পড়বা নগ্নবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদে পড়বা ত্রিপক্ষল যৌগিক পত্র আছে, সেখানে আছে সজিনা। দেখো এখানেও 3টা শব্দ। হ্যাঁ, এদের কি থাকে? ত্রিপক্ষল যৌগিক পত্র। ত্রিপক্ষল যৌগিক পত্র বললে সজিনা, 3টা শব্দ, ত্রিপক্ষল। আর এখানে 3 সারি প্যারেনকাইমা বললে করবি, 3টা শব্দ, 3 সারি। একাধিক সারি কার থাকবে? একাধিক সারি বললে মনে রাখবা যে অপূর্ব, যে দেখতে অপূর্ব, তার একাধিক গার্লফ্রেন্ড। তাহলে অপূর্বর অতে কি? অশুথ, পথে আসছে কি? পাকুর, আর পথে আসছে কি? বট। তাহলে যে আমরা পড়ছি যে 3 সারি বললে করবি, আর একাধিক সারি বললে অপূর্ব, অতে অশুথ, পথে পাকুর, বতে বট। হ্যাঁ, তাহলে অপূর্ব দিয়ে মনে রাখবা। এরপরে কি পড়বা? দেখো যে নর্মালি আমরা পড়ছি যে এই এপিডার্মিস বা ত্বক, এর মধ্যে তোমার শুধুমাত্র রক্ষী কোষ বাদে অন্য কোনো কোষে কিন্তু কি থাকে না? ক্লোরোপ্লাস্ট থাকে না। তাহলে রক্ষী কোষ ব্যতীত অন্য কোনো কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না। তুমি সামনেই পড়বা যে পত্ররন্ধ্রের 2 পাশে রক্ষী কোষ থাকে। তাহলে সেই রক্ষী কোষের মধ্যে আমরা জানি অনেক ক্লোরোপ্লাস্ট থাকে। রক্ষী কোষ বাদে অন্য কোনো কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না। আমরা মনে রাখবো কিউটিন বা সুবেরিনের, অর্থাৎ মোমের যে আস্তরণ, সেটাকে কিউটিকল বলা হয়। তাহলে কিউটিকল কি হচ্ছে? কিউটিন বা সুবেরিন, অর্থাৎ মোমের আস্তরণ, এটা দিয়ে কিউটিকল তৈরি হয়। এবং আমরা মনে রাখবো সাইকাস, পিনাস আর ঘাস।
এদের পাতায় লিগনিন জমা হয়। তাহলে লিগনিন জমা হয় কাদের পাতায়? সাইকাস, পিনাস আর ঘাস, এদের পাতায় হবে লিগনিন জমা। মনে রাখবা ফলত্বক এবং ফুলের মধ্যে পাপড়িতে যে বিভিন্ন রং হয় ফুলের পাপড়ি এবং ফলত্বকে, সেটা কিসের জন্য হবে? অ্যান্থোসায়ানিন। তাহলে আমরা পড়ছি অ্যান্থোসায়ানিন কিসে? ফুলের পাপড়ি আর ফলত্বকে থাকে অ্যান্থোসায়ানিন। সাইকাস, পিনাস, ঘাসের পাতায় জমা হয় লিগনিন। আমরা পড়ছি কি যে রক্ষী কোষ বাদে অন্য কোনো কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না। কিউটিনাস সুবেরিনের অর্থাৎ মোমের যে আস্তরণ সেটা কিউটিকল। মনে রাখবা সরিষা গোত্রে থাকে মাইরোসিন। তাহলে সরিষা গোত্রে মাইরোসিন এনজাইম নিঃসরণকারী মাইরোসিন কোষ থাকে। আর বুলিফর্ম কোষ, যেটা খুব ইম্পর্টেন্ট, বুলিফর্ম কোষ কার থাকে? মনে বুলিফর্ম কোষ বললে অভাগা। তাহলে অভাগা মানে আখ, ভুট্টা, গম। তাহলে বুলিফর্ম কোষ থাকে অভাগার, আখ, ভুট্টা, গম। তাহলে আমরা এগুলো সব একসাথে মনে রাখবো। তাহলে মূলের বাইরের ত্বককে বলা হচ্ছে এপিব্লেমা, সেটা আমরা আগেই পড়ছি। কাণ্ড আর পাতা বললে এপিডার্মিস, মূল বললে এপিব্লেমা। আমরা পড়ছি বুলিফর্ম কোষ থেকে অভাগা অর্থাৎ আখ, ভুট্টা, গম। এই অভাগাতে আরেকটা কথা মনে রাখতে পারো, অ্যালিফেটিক অ্যামিনো অ্যাসিড। হ্যাঁ, অ্যালিফেটিক, তোমরা যারা কোষ রসায়ন পড়ছো, অ্যালিফেটিক অ্যামিনো অ্যাসিড এরাও অভাগা। সেখানকার অভাগা মানে অতে আমরা মনে রাখবো অ্যালানিন, ভয়াকারে ভ্যালিন, গয়াকারে গ্লাইসিন। তাহলে আমরা অভাগাতে দুইটা কথা মনে রাখবো, বুলিফর্ম কোষ বললে অভাগা মানে আখ, ভুট্টা, গম, অ্যালিফেটিক অ্যামিনো অ্যাসিডের অভাগা মানে অ্যালানিন, ভ্যালিন আর গ্লাইসিন। তাহলে আমরা এখন আসি, এরপর আছে ত্বকের কাজ কি তোমরা সবাই জানো। এপিডার্মিস বা ত্বক যেটা উদ্ভিদের কি অভ্যন্তরীণ টিস্যুকে বাইরের আঘাত থেকে অর্থাৎ প্রতিকূল পরিবেশে অবস্থা থেকে রক্ষা করবে। বিভিন্ন প্রাণীর আক্রমণ থেকে উদ্ভিদকে রক্ষা করে। তারপর আর কি করে? পানির অপচয় বন্ধ করে। অভ্যন্তরীণ টিস্যুকে রক্ষা করছে। ত্বকের মধ্যে যে কোনো গ্যাসের বাইরে থেকে ভেতরে যে গ্যাসের আদান প্রদান, সেটাতেও এই ত্বক ভূমিকা রাখে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এর মধ্যে যে বুলিফর্ম কোষ আছে তারা পানি সঞ্চয় করে। মোটামুটি ম্যাক্সিমাম কোষে কি হয়? পানি শোষণ করে। তবে বুলিফর্ম কোষ কি করে? পানি সঞ্চয় করে। তাহলে এগুলো তুমি এমনি দুইবার রিডিং পড়লেই তুমি ত্বকের কাজ তুমি পারবা। এপিডার্মাল কিছু উপবৃদ্ধি আছে আর এপিডার্মাল দুইটা রন্ধ্র আছে। আমরা এই দুইটা জিনিস শিখবো। এপিডার্মিস যেটা বহি আবরণ, তার মধ্যে কি থাকবে? কিছু উপবৃদ্ধি থাকবে, মানে তোমার কিছু মূলের মতো জিনিস বের হবে। যেরকম একটা আছে কি রোম বা ট্রাইকম। তাহলে ফার্স্টে মনে রাখবো রোম বা ট্রাইকম। তাহলে এই যে রোম বা ট্রাইকম, এটা এককোষী হতে পারে, বহুকোষীও হতে পারে। সরল আকারেও থাকতে পারে, গুচ্ছ আকারেও থাকতে পারে। ঠিক আছে, তাহলে এককোষী বা বহুকোষী হতে পারে। আমরা পড়ছি কি যেটা সরল বা গুচ্ছ আকারে থাকে, তাহলে সেটা কি রোম বা ট্রাইকম। আর এই রোম বা ট্রাইকম যখন বিশেষ ধরনের হয় তখন সেটাকে বলা হয় কি? শল্ক। তাহলে রোম বা ট্রাইকম বিশেষ ধরনের যখন হবে তখন সেটাকে শল্ক বলা হয়। শল্ক কি করে? প্রস্বেদনের হার কমায়। আবার এই রোম যখন বিশেষ ধরনের না, শুধু বিশেষ ধরনের হলে শল্ক, আবার এটা যদি বিশেষ ধরনের বহুকোষী হয় তখন সেটাকে বলা হচ্ছে কোলেটার্স। তাহলে কোলেটার্স বা গ্রন্থিরোম। তাহলে এই রোম বা ট্রাইকম যখন আমরা পড়ছি বিশেষ ধরনের রোম তখন সেটা শল্ক, যার কাজ প্রস্বেদনের হার কমানো। আমরা পড়ছি যখন বিশেষ ধরনের বহুকোষী রোম তখন সেটাকে বলা হচ্ছে কোলেটার্স, বা আমরা পড়ছি এটাকে গ্রন্থিরোমও বলা হয়, যেটা মূলত কি করে? কীটপতঙ্গকে প্রতিহত করে এবং একই সাথে এরা আত্মরক্ষায় সাহায্য করে। আমরা মনে রাখবো দংশক রোম একটা আছে আর একটা পানিথলি আছে। তাহলে পানিথলি যেটা, পানি মানে ওয়াটার, থলি মানে হচ্ছে ব্লাডার। এই যে পানিথলি বা ওয়াটার ব্লাডার, এর মধ্যে একটা বরফ উদ্ভিদ নামে পরিচিত, যেটা তোমার অনেক বড় একটা নাম আছে, তুমি এমসি দিয়ে মনে রাখবা। এমতে মেসেম ব্রাইনথিমাম, সি মানে ক্রিস্টালিনাম। মেসেম ব্রাইনথিমাম ক্রিস্টালিনাম আমরা এমসি দিয়ে মনে রাখবো। তাহলে মেসেম ব্রাইনথিমাম ক্রিস্টালিনাম এটা হচ্ছে তোমার বরফ উদ্ভিদ নামে পরিচিত। তাহলে মেসেম ব্রাইনথিমাম ক্রিস্টালিনাম। ঠিক আছে। আর যেটা হচ্ছে দংশক রোম, কীটপতঙ্গ যারা আক্রমণ থেকে রক্ষা করে, যেটা বিষাক্ত, সেটা হচ্ছে আমরা মনে রাখবো কাদের থাকবে? সেটা হচ্ছে তোমার আলকুশি, অগ্নিছুত্রা আর কি বিছুটি। তাহলে বিছুটি, আলকুশি আর কি অগ্নিছুত্রা। তাহলে এদের কি থাকে? এরা হচ্ছে বিষাক্ত, অর্থাৎ এরা দংশক্রম। এদের মধ্যে তোমার চুলকায় আর কি, জ্বালা করে। এটা যদি এখানে হাত দেই তাহলে এগুলো হচ্ছে এপিডার্মাল উপবৃদ্ধি। এপিডার্মাল রন্ধ্র যেটা সবাই জানো, একটা হচ্ছে পত্ররন্ধ্র আর একটা হচ্ছে পানি পত্ররন্ধ্র। তাহলে পত্ররন্ধ্র যেটা, সেটাকে আমরা কি বলি? স্টোমাটা। তো পাতার মাঝখানে যে ছিদ্র, এটাই তো পত্ররন্ধ্র। তার দুই পাশে কি থাকে? রক্ষী কোষ থাকে। পত্ররন্ধ্র বা স্টোমাটার দুই পাশে যে দুটো রক্ষী কোষ থাকে, তাদের আকৃতি হচ্ছে অর্ধচন্দ্র আকৃতির বা সেমিলুনার। তো এখানে দুটো রক্ষী কোষ আছে সেমিলুনার। তোমার হৃৎপিণ্ডে 6টা কপাটিকার মধ্যে 4টা আছে সেমিলুনার, বা অর্ধচন্দ্র আকৃতির।
এখানে দুইটা রক্ষী কোষ, তারা অর্ধচন্দ্রাকৃতির। হ্যাঁ, এবং এই রক্ষী কোষ এর নিচে একটা কি থাকে, বায়ুকুঠুরি থাকে। বায়ুকুঠুরিটা যেহেতু স্টোমাটার নিচে থাকে, নিচে মানে কি সাব, কার নিচে, স্টোমাটার নিচে, তাই সাব স্টোমাটাল বায়ুকুঠুরি বা এটাকে শ্বাসকুঠুরি বলা হয়। এবং এই রক্ষী কোষ এদের মধ্যে কি থাকবে, যেহেতু কোষ তাহলে নিউক্লিয়াস থাকবে, এবং এটাও একটা নিউক্লিয়াস থাকে, আর ঘন সাইটোপ্লাজম থাকে, সাথে বহু ক্লোরোপ্লাস্ট থাকে। এই একটা নিউক্লিয়াস আর ঘন সাইটোপ্লাজমের বিষয়টা তুমি পড়ছিলে ভাজক টিস্যুর বৈশিষ্ট্যে। ভাজক টিস্যুতে একটা বড় নিউক্লিয়াস, এই পত্ররন্ধ্র বা স্টোমাটার মধ্যে আমরা পড়ছি কি রক্ষী কোষ থাকে যেখানে, সেখানেও একটা নিউক্লিয়াস, ওখানেও ঘন সাইটোপ্লাজম, ভাজক টিস্যুতে রক্ষী কোষে ঘন সাইটোপ্লাজম, এবং রক্ষী কোষে এক্সট্রা একটা ইনফরমেশন লাগবে, সেটা হচ্ছে এর মধ্যে বহু ক্লোরোপ্লাস্ট থাকে, এবং রক্ষী কোষ বাদে অন্য কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না। হ্যাঁ, এখন আসো এই রক্ষী কোষের বাইরে আরো অনেকগুলো সাবসিডিয়ারি বা এখানে কিছু নাম সহকারী কোষ থাকে। সেই সহকারী কোষ বা সাবসিডিয়ারি কোষের সংখ্যার উপর ভিত্তি করে যে ভাগ করছে। হ্যাঁ, তাহলে সহকারী কোষ বা সাবসিডিয়ারি কোষ দুইটা থাকলে ডায়াসাইটিক, আবার দুইটা থাকলে প্যারাসাইটিকও বলে। তাহলে দুইটা, একবার ডায়াসাইটিক একবার প্যারাসাইটিক। কখন ডায়া কখন প্যারা, মানে যখন প্যারালাল থাকবে অর্থাৎ সমান্তরাল তখন প্যারাসাইটিক। তাহলে প্যারালাল থাকলে বা সমান্তরাল থাকলে প্যারাসাইটিক। তোমরা যারা নগ্নবীজি পড়ছো যেরকম পড়ছো একবীজপত্রীর যে পাতার শিরাবিন্যাস সমান্তরাল, আর এখানে পড়ছো যখন দুইটা সমান্তরাল ভাবে থাকবে সাবসিডিয়ারি কোষ তখন হচ্ছে কি প্যারাসাইটিক। আর যখন দুইটা সমকোণে থাকবে তখন ডায়াসাইটিক, তিনটা থাকলে অ্যানিসোসাইটিক। চার মানে কি টেট্রা, তাই টেট্রাসাইটিক। রেডিয়ালি লম্বালম্বী থাকলে অ্যাক্টিনোসাইটিক। যদি পৃথকযোগ্য না হয়, এ মানেই তো না, তাহলে অ্যানোমোসাইটিক। তাহলে এ থাকলেই না, যেহেতু তাহলে পৃথকযোগ্য না হলে অ্যানোমোসাইটিক। ঠিক আছে, এই পত্ররন্ধ্র কি কাজ করে আমরা জানি কি, যে গ্যাসীয় বিনিময় করে। যখন তুমি সালোক সংশ্লেষণ করে উদ্ভিদ, তোমার দেওয়া কার্বন ডাই অক্সাইড নেয়, তোমাকে অক্সিজেন দেয়। আবার যখন উদ্ভিদ শ্বসন করে অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড দেয়। এই অর্থাৎ এক কথায় যে গ্যাসীয় বিনিময়টা করে কিসের মাধ্যমে করে, এই পত্ররন্ধ্রের মাধ্যমে করে। এবং সালোক সংশ্লেষণ বলো, শ্বসন বলো বা প্রস্বেদন বলো, সবকিছুতেই প্রত্যক্ষ পরোক্ষভাবে ভূমিকা রাখবে এই পত্ররন্ধ্র। হ্যাঁ, এবং এই পত্ররন্ধ্র আরেক রকম আছে, একটা আছে পানি পত্ররন্ধ্র, যেটা হাইডাথোড বলি আমরা। এই পানি পত্ররন্ধ্র বা হাইডাথোড মানে কি, যেটা নরমালি পত্ররন্ধ্রের মাধ্যমে বাষ্প আকারে বের হয়, আর এখানে পানি আকারে বের হয়। হ্যাঁ, এরকম পানি পত্ররন্ধ্র কার থাকে, ঘটকের। হ্যাঁ, তাহলে ঘটক মানে ঘতে ঘাস, টতে টমেটো, কতে কচু। তাহলে ঘটকের কি থাকবে, পানি পত্ররন্ধ্র, অর্থাৎ ঘাস টমেটো কচুতে কি থাকে, পানি পত্ররন্ধ্র। তাহলে পত্ররন্ধ্র থাকে আমরা নরমালি পাতাই, আর পানি পত্ররন্ধ্র থাকবে ঘটকের। এবং এই পানি পত্ররন্ধ্রের মাধ্যমে পানিটা পানি আকারে যে বের হয়ে যায়, এটাকেই বলা হচ্ছে গাটেশন। হ্যাঁ, বা পানি নির্গমন বা নিঃস্রাবণ। তাহলে এটাও ক নম্বরে আসতে পারে, গাটেশন কি। তাহলে পানি পত্ররন্ধ্রের মাধ্যমে বা হাইডাথোডের মাধ্যমে অতিরিক্ত পানিটা পানি আকারে বের হয়ে যাওয়াকেই বলা হচ্ছে গাটেশন বা পানি নির্গমন বা নিঃস্রাবণ। ঠিক আছে, এই পত্ররন্ধ্র আর পানি পত্ররন্ধ্রের পার্থক্য যদি খ নম্বরে আসে, তোমরা এটা 9 অধ্যায়ে পড়ছো। হ্যাঁ, যে পানি পত্ররন্ধ্র বললে পত্ররন্ধ্র থাকে কোথায়, ঊর্ধ্ব আর নিম্ন ত্বকে, আর পানি পত্ররন্ধ্র থাকবে কি পাতার কিনারায়। হ্যাঁ, আর বলছি পানি পত্ররন্ধ্রের মাধ্যমে কখন, এটা হচ্ছে তোমার বাষ্প আকারে বের হয়, আর ওটা পানি আকারে তরল আকারে। যেহেতু বাষ্প আকারে তাহলে আলোতে বেশি ভালো হয়, আর এটা হচ্ছে কি রাতে অন্ধকারে ভালো হয়। আর বলছি পত্ররন্ধ্রের দুই পাশে রক্ষী কোষ থাকে, পানি পত্ররন্ধ্রের রক্ষী কোষের কোনো ভূমিকা নাই। হ্যাঁ, তাহলে এগুলো আমরা জানি। এখন এরপরে তাহলে যতক্ষণ যা পড়লাম সবই কি এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র। আরো দুইটা টিস্যুতন্ত্র আছে তোমরা জানো, একটা গ্রাউন্ড, যেটাকে আমি বলেছি কি আদি। তাহলে গ্রাউন্ড টিস্যুতন্ত্র যেটা, সেটা হচ্ছে আদি টিস্যুতন্ত্র, যেটা হচ্ছে ভাস্কুলার, সেটাকে পরিবহন বা ফ্যাসিকুলারও বলা হয়। হ্যাঁ, তাহলে মনে রাখবা ত্বকীয় আর পরিবহন এই বাদে বাকি যেটা আছে সেটাই কি গ্রাউন্ড টিস্যুতন্ত্র, বা এটাকে আদি টিস্যুতন্ত্র বলা হয়। এবং এটা তিনটা সরল টিস্যু মিলে তৈরি হয়েছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি হয়েছে কোনটা, গ্রাউন্ড টিস্যুতন্ত্র। এবং পেরিব্লেম ভাজক টিস্যু হতে এর উৎপত্তি হয়। তাহলে পেরিব্লেম ভাজক টিস্যু থেকে গ্রাউন্ড টিস্যুর উৎপত্তি হবে। আমরা এখন স্টিলি একটা জিনিস পড়বো, এবং এই স্টিলি দুই রকম। আমরা দেখো যে এখানে ম্যাক্সিমাম সব 3 পড়ছি, 3-এর মধ্যে 2 কি কি পাইলাম, তাইলে যে টিস্যু 2 প্রকার, ভাজক আর স্থায়ী। আবার স্থায়ী টিস্যুর মধ্যে জটিল টিস্যু 2 প্রকার, জাইলেম ফ্লোয়েম। আর একটা বলছি ক্ষরণকারী বা নিঃস্রাবী, যেটা তার মধ্যে ছিল কি তরুক্ষীর আর গ্রন্থি। আর এখন পড়বা স্টিলি 2 প্রকার। এই বাদে বাকি সবই পাইছো 3 প্রকার। হ্যাঁ, তাহলে এই যে স্টিলি 2 রকম আছে, একটা বহিঃস্থলীয় অঞ্চল আর একটা কি আছে অন্তঃস্থলীয় অঞ্চল। একটা বহি একটা অন্ত, তবে তার মধ্যে আবার 3 বহিঃস্থলীয় অঞ্চলেও 3টা অংশ, অন্তঃস্থলীয় অঞ্চলেও 3টা অংশ। এখন তোমাকে আগে জানতে হবে স্টিলি যে তোমার
দুইটা আছে, তো স্টিলি কাকে বলে আগে তাই জানতে হবে। হ্যাঁ, তাহলে স্টিলি কাকে বলে যদি বলে, তাহলে স্টিলি আমরা মনে রাখবো যে এর মধ্যে স্টিলি যেটা, তুমি মনে রাখবা কি যে স্টিলি কাকে বলে যদি বলে, এটা একদম কই থেকে তৈরি হচ্ছে, পেরিসাইকেল থেকে। পেরিসাইকেল কি একটু পরে জানবা, স্টিল একটা অংশ পেরিসাইকেল থেকে আরম্ভ করে। তাহলে পেরিসাইকেল থেকে আরম্ভ করে ভাস্কুলার বান্ডিল সহ, তাহলে পেরিসাইকেল থেকে আরম্ভ করে ভাস্কুলার বান্ডিল সহ কেন্দ্র পর্যন্ত অংশ, তাহলে ভাস্কুলার বান্ডিল সহ কেন্দ্র পর্যন্ত অংশকে বলা হয় স্টিলি বলা হয়। তাহলে স্টিলি কাকে বলে, এটাও ক নম্বরে যদি আসে, কই থেকে আসছে, পেরিসাইকেল থেকে, কি পর্যন্ত, ভাস্কুলার বান্ডিল সহ কেন্দ্র পর্যন্ত, এটাকে বলবো হচ্ছে স্টিলি। তাহলে পেরিসাইকেল থেকে আরম্ভ করে ভাস্কুলার বান্ডিল সহ কেন্দ্র পর্যন্ত বলা হয় স্টিলি। সেই স্টিলি কয় প্রকার? দুই প্রকার। স্টিলি পড়ছে দুই প্রকার, বহিঃস্থলী অঞ্চল আর কি অন্তঃস্থলী অঞ্চল। হ্যাঁ, তাহলে স্টিলের মধ্যে আমরা পড়ছি যে বহিঃস্থলী অঞ্চলও তিনটা অংশ। হ্যাঁ, কি কি পড়ছি আমরা বহিঃস্থলীর মধ্যে? একটা হচ্ছে কি তোমার একদম বাইরে থাকবে কি, বাইরের মধ্যে থাকবে অধোতক, ভেতরে কি অন্ত, এই অধ আর অন্তের মাঝখানে থাকবে কর্টেক্স। তাহলে একদম বাইরের দিকে থাকবে অধোতক, ভেতরে কি অন্ত, অধ আর অন্তের মাঝখানে কি আছে, কর্টেক্স। তাহলে অধোতক, অন্ততক আর কর্টেক্স। ঠিক একইভাবে দেখো অন্তঃস্থলীরও তিনটা অংশ, একটা হচ্ছে পেরিসাইকেল বা পরিচক্র, একটা হচ্ছে মেডুলা, মজ্জা বা মেডুলা, একটা হচ্ছে মজ্জারশ্মি। হ্যাঁ, তাহলে এখন দেখো যে আমরা ফার্স্টে অধোতক, যেটা তোমরা সবাই জানো যে মূলে লেখা আছে, দেখো মূলে অধোতক থাকে না, থাকে কোথায়, কাণ্ডে। হ্যাঁ, তা মূল তো থাকে ভেতরে, তাহলে মূলে কিন্তু অধোতক থাকবে না, এমসিকিউতে কিন্তু বারবার আসে, থাকে কোথায়, কাণ্ডে। হ্যাঁ, তাহলে এই যে অধোতক সম্পর্কে এটুকুই জানবা, এর কাজ কি, কাজ ওইভাবে লাগবে না, তোমরা পড়বা হচ্ছে কর্টেক্স। এই কর্টেক্স অধোতকের নিচ থেকে অন্ততকের আগ পর্যন্ত, অর্থাৎ মাঝখানের যে অংশটা, সেটা হচ্ছে কর্টেক্স। এবং এই কর্টেক্সের মধ্যে মনে রাখবো কি যে এটা মূলে তো থাকেই, আবার দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডেও কর্টেক্স থাকে। তাহলে কর্টেক্স দেখো কাণ্ডেও থাকছে কাদের, দ্বিবীজপত্রীর, এবং মূলে কর্টেক্স থাকে। আমরা পড়ছি পানীয় খাদ্য সঞ্চয় করাই মূলে এই কর্টেক্সের প্রধান কাজ, তাহলে পানীয় খাদ্য সঞ্চয় করা। হ্যাঁ, আর যেটা আছে তোমার অন্ততক, যেটা এই অন্ততক তোমার কি পর্যন্ত, আমরা পড়ছি যে এই কর্টেক্সের নিচ থেকে, হ্যাঁ, বহিঃস্থলী অঞ্চলের শেষ অংশ যতক্ষণ পর্যন্ত, সেটা হচ্ছে কি অন্ততক। মূলের যে অন্ততক, সে অন্ততকের কোষের প্রস্থ আর পার্শ্ব প্রাচীরে, তাহলে মূলের অন্ততকীয় কোষের প্রস্থ আর পার্শ্ব প্রাচীরে কি হয়, আমরা মনে রাখবো কি হয় বলতো, লিগনিন আর সুবেরিন একসাথে জমা হয়ে ফিতার মতো বেষ্টনী করে, এটাকে বলা হচ্ছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ বলা হয়। কারণ বিজ্ঞানী ক্যাসপেরি এটা আবিষ্কার করছে, তার নাম অনুসারে হয়েছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ। তাহলে মূলের অন্ততকীয় কোষের প্রস্থ আর পার্শ্ব প্রাচীরে লিগনিন আর সুবেরিন জমা হয়ে একটা ফিতার মতো বেষ্টনী করে, এটাকে ক্যাসপেরিয়ান স্ট্রিপ বলে। ঠিক আছে, এখন তুমি তাহলে বহিঃস্থলী অঞ্চল পড়ে ফেলাইছো। অন্তঃস্থলীতে দেখো ফার্স্টে পেরিসাইকেল। এই পেরিসাইকেল বা পরিচক্র যেটা, এটাও কাকে বলে আসতে পারে, এটা মনে রাখবো যে পেরিসাইকেলটা মূলত আমরা অন্ততকের নিচে পাবো। তো অন্ততক বহিঃস্থলী অঞ্চলের শেষ অংশ, তাহলে তার নিচেই তো থাকবে, কারণ পেরিসাইকেল অন্তঃস্থলী অঞ্চলের প্রথম অংশ, তাহলে এটা অন্ততকের নিচে ভাস্কুলার বান্ডেলের বাইরে। তাহলে অন্ততকের নিচে ভাস্কুলার বান্ডেলের বাইরে এক বা একাধিক স্তরে বিন্যস্ত বিশেষ ধরনের টিস্যুকে বলা হচ্ছে পেরিসাইকেল। তাহলে ওইদিকে পড়লা স্টিলি বললে পেরিসাইকেল থেকে শুরু করে ভাস্কুলার বান্ডেল সহ কেন্দ্র পর্যন্ত অংশ। আর পেরিসাইকেল বললে আমরা পড়ছি কি, পেরিসাইকেল হচ্ছে অন্ততকের নিচে ভাস্কুলার বান্ডেলের বাইরে এক বা একাধিক স্তরে বিন্যস্ত বিশেষ ধরনের টিস্যু আছে পেরিসাইকেল। এই পেরিসাইকেলের মধ্যে নরমালি আমরা পড়ছি এর মধ্যে কি থাকতে পারে, এটা এক স্তর বিশিষ্ট প্যারেনকাইমা কোষ দিয়ে হতে পারে, আবার এক স্তর বিশিষ্ট স্ক্লেরেনকাইমা দিয়ে হতে পারে, আবার প্যারেনকাইমা আর স্ক্লেরেনকাইমা দুইটার মিশ্রণেও হতে পারে। তবে কিছু আছে ব্যতিক্রম, যেখানে এক স্তর না হয়ে বহু স্তর, এবং সেটা শুধুমাত্র স্ক্লেরেনকাইমা দিয়েই গঠিত হয়। হ্যাঁ, কারা সেরকম ব্যতিক্রম, মনে রাখবা কুকুর ব্যতিক্রম। তাহলে কুকুর মানে হচ্ছে কুতে কুমড়া আর কুতে হচ্ছে কুমারিকা। তাহলে কুমড়া আর কুমারিকা এখানে এক স্তর না, এখানে বহু স্তর, এবং শুধু স্ক্লেরেনকাইমার বহু স্তর পাবো। এবং এই স্ক্লেরেনকাইমাটা যদি ফ্লোয়েমের মাথায় অবস্থান করে, মাথায় কি থাকে, টুপি থাকে, তাহলে ফ্লোয়েমের মাথায় অবস্থান করলে সেটাকে টুপি বলে, কি টুপি, গুচ্ছ টুপি বা হার্ট বাস্ট বলে। তাহলে আমরা এটা মনে রাখবো পেরিসাইকেল থেকে। এবং এই পেরিসাইকেলের কাজটা খুব ইম্পর্টেন্ট, কাজ 9 ঘন্টায় আসতে পারে। পেরিসাইকেলের যদি কাজ বলে তুমি মনে রাখবা, এরা খাদ্য সঞ্চয় করে, সাথে দুইটা মূল করবে, একটা হচ্ছে পার্শ্বমূল,
আর একটা অস্থানিক মূল। তাহলে একটা পার্শ্বমূল সৃষ্টি করে, আর একটা হচ্ছে কি অস্থানিক মূল। হ্যাঁ, তাহলে কিন্তু প্রধান মূল সৃষ্টি করে না, এটা খেয়াল রাখতে হবে যে পেরিসাইকেল বা পরিচক্রের কাজ পার্শ্বমূল এবং অস্থানিক মূল সৃষ্টি করলেও প্রধান মূল কিন্তু সৃষ্টি করে না, খাদ্য সঞ্চয়ে সাহায্য করে। হ্যাঁ, মজ্জা বা মেডুলা যেটা, এটা প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত হয়, এটা খাদ্য সঞ্চয় করাই মেইনলি এদের কাজ। আর মজ্জা রশ্মি যেটা, এটাও খাদ্য আর পানি সঞ্চয় করে, প্রয়োজনে গৌণ টিস্যু সৃষ্টি করে মজ্জা রশ্মি। তাহলে এগুলো আমরা পড়লাম। এরপরে পড়বো পাতার গ্রাউন্ড টিস্যু। পাতার গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল বলা হয়, সবাই জানো। তাহলে পাতার গ্রাউন্ড টিস্যু যেটা, সেটা মেসোফিল আমরা জানি। এবং এই পাতা দুই রকম, একটা সমঙ্গপিষ্ট পাতা, একটা বিষমপিষ্ট পাতা। যেটা বিষমপিষ্ট পাতা তার মধ্যে দুইটাই থাকে, স্পঞ্জি প্যারেনকাইমাও থাকে, আবার আমরা পড়ছি প্যালিসেড প্যারেনকাইমাও থাকে। আর যে সমঙ্গপিষ্ট পাতা তার হয় স্পঞ্জি নতুবা প্যালিসেড, যে কোনো একটা থাকে। তাহলে পাতার গ্রাউন্ড টিস্যুকে বলা হয় মেসোফিল। সমঙ্গপিষ্ট পাতার মধ্যে হয় প্যালিসেড নাহলে স্পঞ্জি, আর বিষমপিষ্ট পাতার মধ্যে স্পঞ্জও থাকবে প্যালিসেডও থাকবে। এবং এদের কাজ কি, মূলত সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করা এদের কাজ। হ্যাঁ, এরপরে ভাস্কুলার টিস্যুতন্ত্র, যেটা লাস্ট। হ্যাঁ, তাহলে ভাস্কুলার টিস্যুতন্ত্র, হ্যাঁ ভাস্কুলার টিস্যুতন্ত্র বললে আমরা মনে রাখবো এর আরো নাম আছে। ভাস্কুলার অপর নাম কি, পরিবহন। তাহলে যাই ভাস্কুলার টিস্যুতন্ত্র, সেটাকে পরিবহনও বলা হয়। কেন পরিবহন বলা হয়? কারণ তুমি জানো যে এটার মধ্যে জাইলেম আর ফ্লোয়েম দুইটা টিস্যু আছে, দুই ভাই কি করে, পরিবহন করে খাদ্য। তাহলে যেহেতু দুইজন পরিবহনের সাথে সম্পর্ক, তাই ভাস্কুলার টিস্যুতন্ত্রকে পরিবহন টিস্যুতন্ত্রও বলা হয়। তাহলে যাহাই ভাস্কুলার তাহাই পরিবহন, তাহাই ফ্যাসিকুলার। হ্যাঁ, তাহলে এর মধ্যে যেহেতু ভাস্কুলার টিস্যুতন্ত্র আমরা পড়ছি, টিস্যুতন্ত্রকে ভাঙলে কি পাবো, টিস্যু পাবো। তাহলে কি কি টিস্যু পাবো, একটা জাইলেম, একটা হচ্ছে ফ্লোয়েম। জাইলেম খাদ্য তৈরির কাঁচামাল পরিবহন করে, ফ্লোয়েম তৈরিকৃত খাদ্য পরিবহন করে। তাহলে দুই ভাই পরিবহন করছে, তাই এর অপর নাম পরিবহন। এবং এই ভাস্কুলার টিস্যুতন্ত্র কোথায় পাবা, নরমালি উদ্ভিদের মূলে থাকে। আবার দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এরা বিক্ষিপ্তভাবে বৃত্তাকারে সাজানো থাকে, আর একবীজপত্রীর কাণ্ডে কর্টেক্সের মধ্যে বিক্ষিপ্তভাবে সাজানো থাকবে। তাহলে নরমালি উদ্ভিদের মূলে পাবা হচ্ছে এই ভাস্কুলার টিস্যুতন্ত্র। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে যদি থাকে সেটা বৃত্তাকারে সাজানো, আর একবীজপত্রীর কাণ্ডের কর্টেক্সে থাকলে সেটা বিক্ষিপ্তভাবে থাকবে। হ্যাঁ, আমরা এই ভাস্কুলার টিস্যুতন্ত্রকে ভেঙে দুইটা টিস্যু পাচ্ছি, একটা জাইলেম, এবং জাইলেম টিস্যুকে এখন যদি ভাঙি চারটা কোষ পাবো, ফ্লোয়েমকে ভাঙলেও চারটা কোষ, কারণ টিস্যু তন্ত্র ভাঙলে টিস্যু, টিস্যু ভাঙলে কোষ। হ্যাঁ, তাহলে এই যে জাইলেমকে যদি তুমি ভাঙো, চারটা কোষ কি কি আছে, একটা আছে কি, জাইলেমের মধ্যে আছে ট্রাকিট, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। একইভাবে ফ্লোয়েম টিস্যুর মধ্যে কি আছে, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা, সাথে আছে সিপনল আর সঙ্গী কোষ বা সিপ কোষ। তাহলে আমরা পড়ছি সিপনল আর কি, সঙ্গী কোষ, আর সাথে আছে কি, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। তাহলে এখন এই যে যেটা জাইলেম টিস্যু আর একটা ফ্লোয়েম টিস্যু সম্পর্কে জানলা, এখন তুমি মনে রাখবা এই যে ভেসেল কোষ আমরা পড়ছি, এর মধ্যে কিছু ভেসেল কোষ আছে সরু গর্তযুক্ত, কিছু আছে মোটা গর্ত। তুমি এভাবে মনে রাখবা, মতে মোটা, মতে মেটা জাইলেম। তাহলে বড় গর্ত মানেই মোটা গর্ত, বড় মানেই মোটা, তাই মেটা জাইলেম। তাহলে যেটা সরু গর্ত সেটা হচ্ছে পোটো জাইলেম। আবার এক সময় তাহলে বড় গর্ত মানে কি, মোটা, তাই মোটা থেকে আসছে কি, মোটা থেকে মনে রাখবা, তাহলে বড় মানে মোটা, তাই মেটা জাইলেম। তাহলে মেটা জাইলেম। সরু গর্ত হলে কি, সরু গর্ত হলে কি, সরু যেটা সেটা হচ্ছে কি, প্রোটোজাইলেম। তাহলে একটা মেটা জাইলেম, একটা হচ্ছে প্রোটোজাইলেম। এবং যখন মনে রাখবা এ কেন্দ্রে থাকবে তখন এ থাকবে পরিধির দিকে, যখন এ কেন্দ্রে তখন এ পরিধির দিকে। এবং আমরা মনে রাখবো যখন প্রোটোজাইলেম কেন্দ্রে থাকে, মেটাজাইলেম যখন তার বাইরে থাকবে তখন সেটাকে বলা হচ্ছে কি, এন্ডার্ক। একইভাবে যখন প্রোটোজাইলেম মেটাজাইলেম কেন্দ্রে, প্রোটোজাইলেম যখন পরিধির দিকে তখন সেটা হচ্ছে এক্সার্ক। আর যদি এন্ডার্ক আর এক্সার্কের মাঝখানে থাকে তখন সেটা হচ্ছে মেসার্ক। হ্যাঁ, তাহলে আমরা এখন এরপরে ফ্লোয়েম টিস্যুর মধ্যে আমরা পাইছি সিপনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। এর মধ্যে সিপনল বা সিপ কোষ যেটা, এর মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। কিছু কিছু কোষ আছে কখনো বিভাজিত হয় না, কিছু কোষের মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। তার মধ্যে সিপ কোষ আমরা পড়ছি কি যে, বা সিপনল, এটার মধ্যে যেহেতু নিউক্লিয়াস থাকে না, এটা বিভাজিত হয় না। একটু আগে বললাম পলাশের বিয়ে হয় না, তার মানে বিভাজিত হয় না। আর এই সিপনল বা সিপ কোষের মধ্যে যেহেতু কোনো নিউক্লিয়াস থাকে না, পরিণত আরবিসির মধ্যেও নিউক্লিয়াস থাকে না, আর পড়ছি আরবিসি কখনো সেজন্য বিভাজিত হয় না। ঠিক আছে, তাহলে এখন তুমি দেখবা এই পাটের আঁশ যেটাকে বলা হয় কি, বাস্ট ফাইবার, সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারকেও বলা হয় কি, বাস্ট ফাইবার। তাহলে পাটের আঁশও বাস্ট ফাইবার, সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারকেও বলা হয় বাস্ট ফাইবার। আমরা মনে রাখবো এরা পরিবহন টিস্যুগুচ্ছ সম্পর্কে জানলাম। লাস্টে ভাস্কুলার বান্ডল। তাহলে ভাস্কুলার বান্ডেল সেটাও তিন প্রকার।
হ্যাঁ, কারণ এই অধ্যায়ে যা পড়ছি আমরা প্রায় সবই 3 প্রকার। ভাস্কুলার বান্ডেলের মধ্যে কি আছে? একটা সংযুক্ত, একটা আছে কি অরীয়, একটা আছে কেন্দ্রিক। সংযুক্ত, একটা আছে অরীয়, একটা আছে কি কেন্দ্রিক। এই যে সংযুক্ত, সংযুক্তের মধ্যে আবার কি আছে? একটা আছে সমপার্শ্বীয়, একটা আছে কি সমদ্বিপার্শ্বীয়। তাহলে একটা সমপার্শ্বীয়, একটা সমদ্বিপার্শ্বীয়। আবার সমপার্শ্বীয়ের মধ্যে আবার দুইটা আছে, একটা মুক্ত, একটা আছে কি বদ্ধ। তো তুমি আগে করে নিবা যে সংযুক্ত এর মধ্যে কি থাকবে? সমপার্শ্বীয় যারা, সেখানে এক পাশে ফ্লোয়েম এক পাশে জাইলেম। এখন এই সমপার্শ্বীয়ের মধ্যে মানে কি ফ্লোয়েম আর জাইলেম থাকবে। তাহলে এই মুক্তের মধ্যেও কি এক পাশে ফ্লোয়েম আছে এক পাশে জাইলেম, বদ্ধ সমপার্শ্বীয়ের মধ্যে এক পাশে ফ্লোয়েম এক পাশে জাইলেম। তাহলে পার্থক্যটা কিসে? মাঝখানে ক্যাম্বিয়াম থাকা না থাকাই। যখন এই ফ্লোয়েম আর জাইলেমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকে তখন সেটা হচ্ছে কি মুক্ত, যখন ক্যাম্বিয়াম না থাকবে তখন সেটা হচ্ছে বদ্ধ। আর যদি দুই পাশে ফ্লোয়েম আর মাঝখানেরটুকু জাইলেম থাকে তখন সেটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। যেহেতু জাইলেমের দুই পাশে ফ্লোয়েম থাকছে তাই সমদ্বিপার্শ্বীয়। এখান থেকে উদাহরণ মনে রাখতে হবে, মুক্ত সমপার্শ্বীয় কারা? ওরা হচ্ছে মুক্ত নদী। হ্যাঁ, তাহলে মুক্ত নদী, তাহলে মুক্ত মানে হচ্ছে মুক্ত নদীর দন্তান্নতে কি নগ্নবীজি, আর দ্বিতে হচ্ছে দ্বিবীজপত্রী। তাহলে বদ্ধ কারা? বদ্ধ হচ্ছে একবীজপত্রী। সমদ্বিপার্শ্বীয় কারা? মনে রাখবা তোমার দুই পাশে শালিকা থাকবে, দুই পাশে শালিকা, অর্থাৎ শশা লাউ কুমড়া। শালিকা মানে শালি ভেবো না, শশা লাউ কুমড়া। তাহলে দুই পাশে ফ্লোয়েম আছে মাঝখানে জাইলেম, তাই দুই পাশে শালিকা, শশা লাউ কুমড়া। অরীয় বললে পড়বো অমূল্য। তাহলে অমূল্য মানে আসছে অতে অরীয়, মূল্য মানে আসছে মূলে থাকবে। হ্যাঁ, তাহলে আমরা পড়ছি কি, তাহলে তোমার ইয়ের মধ্যে মূলের মধ্যে কি পাবা? পুষ্পক উদ্ভিদের মূলে অরীয় ভাস্কুলার বান্ডেল দেখা যায়। আর কেন্দ্রিক মানে দুইটা কেন্দ্রিক, একটা হচ্ছে কি জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। জাইলেম যখন কেন্দ্রে থাকে তাহলে তখন সেটাকে বলা হচ্ছে কি হেড্রোসেন্ট্রিক। তাহলে জাইলেম কেন্দ্রে থাকলে হেড্রো, আর ফ্লোয়েম কেন্দ্রে থাকলে হচ্ছে কি লেপ্টো। তাহলে জাইলেম আর যে ফ্লোয়েম আছে দুই ভাই, জাইলেম যখন কেন্দ্রে তখন আমরা পড়ছি কি হেড্রোসেন্ট্রিক, ফ্লোয়েম কেন্দ্রে থাকলে কি লেপ্টোসেন্ট্রিক। এবং হেড্রোসেন্ট্রিক কারা? মনে রাখবা পিএসএল, পাকিস্তান সুপার লিগ। তাহলে পিএসএল মানে কি? পিতে টেরিস, টেরিসের কিন্তু পি অনুচ্চারিত থাকে, তাহলে পিটিইআরআইএস টেরিস। আমরা বলছি এসতে সেলাজিনেলা, এলতে হচ্ছে লাইকোপোডিয়াম। আর লেপ্টোসেন্ট্রিক বললে বা ফ্লোয়েম কেন্দ্রিক বললে ডিইউ, ডিতে ড্রাসিনা, ইউতে হচ্ছে ইয়াক্কা। তাহলে ড্রাসিনা আর ইয়াক্কা এই দুটো মনে রাখবো ফ্লোয়েম কেন্দ্রিক বা লেপ্টোসেন্ট্রিক। আমরা পড়ছি কি যদি জাইলেম কেন্দ্রিক বা হেড্রোসেন্ট্রিক বলে পিএসএল। জাইলেম আর ফ্লোয়েমের পার্থক্য যদি বলে, জাইলেম প্রধানত কি মৃত, ফ্লোয়েম জীবিত। জাইলেমের মধ্যে আমরা পড়ছি মৃত হলেও একমাত্র জীবিত উপাদানের নাম হচ্ছে উড প্যারেনকাইমা, ফ্লোয়েম জীবিত হলেও তার মৃত উপাদান আছে ফ্লোয়েম ফাইবার। আমরা পড়ছি জাইলেমের মধ্যে চারটা কি থাকে? ট্রাকিড ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমার সাথে সিপনলার সঙ্গী কোষ। আমরা পড়ছি জাইলেম থাকে কেন্দ্রের দিকে, ফ্লোয়েম থাকে পরিধির দিকে। জাইলেমের ঊর্ধ্বমুখী সংবহন হয়, আমরা পড়ছি ফ্লোয়েমের মধ্যে নিম্নমুখী বা আমরা পড়ছি উভমুখী হতে পারে। মনে রাখবা যারা আমরা ওই যে পড়ছি যে পেরিসাইকেল বা পরিচক্র, যেটা নাইট্রোজেন জাতীয় খাদ্য ছাড়া অন্যান্য খাদ্য সঞ্চয় করা এদের প্রধান কাজ। আরেকটা জিনিস মনে রাখবা, যারা একবীজপত্রী আর দ্বিবীজপত্রী, এর মধ্যে একবীজপত্রীর ক্ষেত্রে জাইলেম বা ফ্লোয়েমের গুচ্ছের সংখ্যা 6 এর বেশি। যারা দ্বিবীজপত্রী তাদের ক্ষেত্রে 2 বা 4, যেহেতু দ্বিবীজপত্রী তাই 2 বা 2 থেকে 4। আমরা পড়ছি ফ্লোয়েম, যারা একবীজপত্রীর ক্ষেত্রে জাইলেম বা ফ্লোয়েমের গুচ্ছের সংখ্যা 6 এর অধিক। আমরা পড়ছি পেরিসাইকেল বা পরিচক্র হচ্ছে নাইট্রোজেন জাতীয় খাদ্য ছাড়া অন্যান্য খাদ্য সঞ্চয় করাই এর প্রধান কাজ। তাহলে সবাই এটুকু পড়ে ফেলবা। থ্যাংক ইউ।